Hello everyone. So this is the second unit of lesson 5 that I'm going to discuss today with all of you. So if you remember the last unit, you must agree with me that the story is about a kite. The story is about a kite that will play a very important role in uniting long lost relatives. তো এই যে ইউনিট 1 যেটা আমরা পড়েছিলাম, সেখানে আমরা দেখেছি কি যে ন্যারেটর নিজেই এই বিষয়টা আমাদের কাছে তুলে ধরছেন যে হাউ সি ইজ গোয়িং টু প্রেজেন্ট আ ভেরি রিয়েল লাইফ স্টোরি অফ আ লাইফ, হাউ সি finds all the members which were lost long ago with the help of a kite. তাহলে তিনি আমাদের কাছে এমন একটা গল্প তুলে ধরার প্রস্তাব দিয়েছেন ইউনিট 1-এ, যেখানে আমরা দেখব কি যে একটা ঘুড়ি কিভাবে পুরনো হারিয়ে যাওয়া আত্মীয়দের মিলিয়ে দিতে সাহায্য করেছে। তো সেই গল্পটাকেই আমরা যখন ইউনিট 1-এ পড়ছিলাম, আমরা দেখেছি হাউ দ্য ন্যারেটর বিগেন দি স্টোরি ইন দি প্রেজেন্ট, বর্তমানে শুরু করেছেন, অ্যান্ড দেন সাডেনলি সি জাম্পড ইনটু দি ফ্ল্যাশব্যাক। তাহলে তিনি হঠাৎ করে অতীতের ঘটনায় চলে গেছেন, অ্যান্ড ইটস কোয়াইট ন্যাচারাল, এটা খুব স্বাভাবিক। ইফ সি ডাজন্ট মুভ অন টু দি পাস্ট, হাউ উড সি ব্রিং forth this story that she is going to relate to the kite? তো সেই ইউনিট 1-এ আমরা যা দেখেছিলাম, যে সেখানে আমরা দেখেছিলাম কি যে তিনি একদম পুরো গল্পটাতে বলছেন কিভাবে তারা মাত্র 3 জন, they only 3 used to live in an isolated island which is called the Big Half Moon Island, এবং সেখানে তারা যে খুব লোনলি ফিল করতো, একাকী ফিল করতো, সেই যে কনসেপ্টটা আমরা দেখেছি। এবং সেই কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়েছে যখন তিনি বলছেন যে ওয়েন দে ভিজিটেড দি মেনল্যান্ড, প্লেড উইথ দি মেনল্যান্ড চিলড্রেন, ওয়েন দে কেম ব্যাক দে ফাউন্ড দেমসেলভ লোনলি। তো এই যে ব্যাপারগুলো আমরা দেখেছি, এবং একদম লাস্টের প্যারাটা ইউনিট 1-এ যদি তোমরা মনে করো, ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড যে তারা দে ওয়ার বদার্ড এ লট, তারা কিন্তু রীতিমতো অনেকটা বিচলিত হয়েছিল, বিকজ দে ডিডন্ট হ্যাভ এনি রিলেটিভ। এবং তারা তার বাবাকে জিজ্ঞাসা করে, দ্য ন্যারেটার অ্যান্ড হার ব্রাদার, এবং তার বাবার কাছ থেকে সেরকম কিন্তু কোনো উত্তর পায়নি। তো যাই হোক, ন্যারেটার প্রথমেই কিন্তু আমাদেরকে ইনফর্ম করেছেন যে এই গল্পতে তিনি বলতে চাইছেন কিভাবে একটা ঘুড়ি তাদের হারিয়ে যাওয়া আত্মীয়দেরকে ফিরিয়ে দিয়েছে। সো ইউনিট 2 would just be a continuation of the same story, ওই গল্পটারই কিন্তু এগিয়ে যাওয়ার একটা ইউনিট। তো চলো আমরা দেখি যে কিভাবে একটা ঘুড়ি এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, সেটা আমরা পড়ে বোঝার এবং দেখার চেষ্টা করব। তো কি বলছে দেখো, আমি ইউনিট 2টা লাইন টু লাইন তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। ইট ইজ অলওয়েজ লাভলি অন দি বিগ হাফ মুন ইন সামার। দেখো, লাস্ট ইউনিট অবশ্যই আমাদের যে প্রিভিয়াস লেসনগুলো বা প্রিভিয়াস ইউনিটগুলো আমাদেরকে রিলেট করে করেই পড়তে হবে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি কি যে আগের যে ইউনিট, in the last unit, in the previous unit, we were introduced with two different or two other seasons. একটা ছিল উইন্টার অ্যান্ড দি আদার ওয়াজ স্প্রিং। সেখানে দেখেছিলাম কি উইন্টারে দ্য ওয়েদার ইজ নট ফেভারেবল, চারিদিক ফ্রোজেন হয়ে যায়, এবং দে হ্যাড টু সেল অ্যাওয়ে টু দি মেনল্যান্ড, কারণ তাদের কাছে সেই মুহূর্তে এখানে কোনো অ্যাক্টিভিটি থাকে না। আবার দেখেছিলাম when the spring comes back they again come back to the Big Half Moon Island। এইভাবে আমরা দুটো ঋতু সম্পর্কে পড়েছিলাম। সেখানে শীতকালটা ছিল একদমই মানে নট আ প্লিজিং অ্যান্ড টলারেবল একটা ওয়েদার, যেটা একদমই মানে কি বলবো, ভালো না, ইটস নট এট অল প্লিজিং। তো এইখানে আমরা আরেকটা যে সিজন সম্পর্কে দেখব,
তো তার প্রথমেই একদম তিনি ইন্ট্রোডিউস করছেন, বলছেন ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিঘাব মুন ইন সামার। তাহলে সামার অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার ইজ ভেরি ফেভারেবল, এটা কিন্তু খুব উপভোগ্য এবং এটা কিন্তু খুব এনজয়েবল একটা ওয়েদার ইন দি বিঘাব মুন। কেন? ওয়াই? বিকজ ওয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম। ফাইন বলতে দ্য ওয়েদার, বলছি যখন ওয়েদারটা খুব ভালো থাকে, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম। দ্য হারবার ইজ ব্লু, হারবার ইজ ব্লু বলতে এখানে দেখো কিছুটা বোঝানো হচ্ছে যে তোমার দ্য কালার অফ দি সি, আর কিছুটা বোঝানো হচ্ছে দ্য স্কাই, দ্য স্কাই ইজ ব্লু অ্যান্ড ইট ইজ রিফ্লেক্টেড অন দি ওয়াটার অফ দি সি। তো যখন আকাশ নীল হয়, কখন আকাশ নীল হয় এই সামান্য বিষয়টা আমাদের জানা আছে। ওয়েন দ্য ওয়েদার ইজ ভেরি ফাইন, দ্য স্কাই লুকস ভেরি বিউটিফুল অ্যান্ড ইট ইজ অলওয়েজ ব্লু। তো এখানে সেই কনসেপ্টটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যে বলছে যখন সামার সিজন আসে চারিদিক ভীষণ পরিমাণে একটা সৌন্দর্যতা ধারণ করে, ইট ইজ অলওয়েজ লাভলি, এবং ওয়েদারটা এত ফাইন থাকে যে চারিদিক যেন একটা নীলাভ একটা 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 যেন নীলাভ সৌন্দর্যতায় ভরে ওঠে। উইথ লিটল উইন্ড, অল্প একটু বাতাস থাকে, অ্যান্ড রিপলস, রিপলস মানে হচ্ছে ওয়েভস, অর্থাৎ ছোট্ট একটু একটু ঢেউ দেখা যায়। তাহলে ঝড়ো বাতাস যেহেতু নেই, তাই সেক্ষেত্রে বড় ঢেউ তার কোনো ব্যাপার নেই। সো দেয়ার আর লিটল উইন্ড অ্যান্ড রিপলস, রিপলস মানে ঢেউ। এভরি সামার, প্রত্যেকটি গ্রীষ্মে উই হ্যাড সাম হবি। এখানে একটা কথা ভালো করে দেখো, বলছে এভরি সামার উই হ্যাড সাম হবি। হবি মানে মজা করা বা তাদের একটা 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 কী বলবো, একটা আমোদ প্রমোদের বিষয় বলতে পারো, হ্যাঁ, তাদের একটা শখ। তো বলছে প্রত্যেক সামারে কোনো না কোনো হবি আমরা আমাদের মতো করে কাটাতাম। মানে এখানে একটা জিনিস স্পষ্ট যে তারা প্রত্যেকটা সামার যে একই রকম হবি তাদের থাকতো এমনটা না। দে হ্যাড ভেরিয়াস হবিজ ইন ডিফারেন্ট সামার্স অ্যান্ড ডিফারেন্ট ওয়েদার ইন ডিফারেন্ট সিজন। দ্য লাস্ট সামার, আগের যে গ্রীষ্মে, বিফোর ডিক অ্যান্ড মিমি, ডিক অ্যান্ড মিমি এই নামটা হয়তো তোমরা এর আগেও দেখেছো। তো ডিক অ্যান্ড মিমি কারা? ডিক অ্যান্ড মিমি আর দি কাজিন ব্রাদার অ্যান্ড সিস্টার, আন্ট এস্থারের ছেলে এবং মেয়ে। বলছে তারা যখন আগের সামারে যখন তারা ফিরে এসেছিল, তো তখন কি, উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা সেই সময় মানে লাস্ট সামারে তাদের ফেভারিট হবি ছিল ফ্লাইং কাইটস। কাইট বলতে ঘুড়ি। এবার দেখো এইখানে এই ঘুড়িটাকে প্রথম কিন্তু ইন্ট্রোডিউস করছেন ন্যারেটার, এবং তিনি খুব মানে সুচারুভাবে ইন এ ভেরি মাইনিউট ওয়ে she will try to focus on each and every detail how they got so much crazy about the kites, কিভাবে তারা এতটা ওই ঘুড়িগুলোকে নিয়ে তারা এতটা ইন্টারেস্টেড হয়ে পড়লো, কিভাবে ওই বিশেষ যে ঘুড়িটা যেটা তাদের লং লস্ট রিলেটিভ তাদেরকে মিলিয়ে দিয়েছে, সেই ঘুড়িটা কিভাবে মানে কি বলবো তৈরি হলো, বা কিভাবে সেই ঘুড়িটা এত বড় একটা ভূমিকা পালন করলো, সেটা কিন্তু ধীরে ধীরে ন্যারেটর আমাদেরকে ব্যাখ্যা করবেন। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। ক্রেজি বলতে এখানে দেখো, ক্রেজি বলতে এখানে অ্যাকচুয়ালি ক্রেজি দ্য টার্ম, এই টার্মটা অ্যাকচুয়ালি উন্মত্ত, পাগল। তারা এখানে পাগল বলতে দে ওয়ার টু মাচ অ্যাবজর্ব, তারা অনেকটা বেশি এটাকে নিয়ে মানে অনেকটা বেশি এটাকে নিয়ে তারা পজেসড ছিল, অনেকটা বেশি এটাকে নিয়ে তারা, ক্রেজি বলতে এখানে ইন্টারেস্টেড ছিল, ফ্যাসিনেটেড ছিল। এ বয় অন দ্য মেনল্যান্ড, ওই যে মেনল্যান্ডে যখন গিয়েছিল যখন উইন্টারে, একটা ছেলে শোড ক্লডকে শিখিয়েছিল, এখানে শোড বলতে টট বা দেখিয়েছিল, হাউ টু মেক দেম, ঘুড়ি কীভাবে বানাতে হয়। তাহলে দেখো এই যে ঘুড়ি বানানো, এটা কিন্তু তাদের কাছে আগে জানা ছিল না। So how did they come to know how to make kites? Now once the last winter when they visited the mainland, a boy taught them, mainly Claude কে শিখিয়েছিল কিভাবে ঘুড়ি বানাতে। Back on the island ফিরে এসে we made plenty of kites, আমরা প্রচুর ঘুড়ি বানিয়েছিলাম। plenty বলতে অনেক, many, a lot of. Claude would go round to the other side of the island. Claude কি করতো না, একটা আইল্যান্ডের তারা যেটুকু অংশ জুড়ে থাকতো বা খেলাধুলো করতো বা যেটা তাদের
সীমার মধ্যে আর কি, আপ টু দেয়ার লিমিট। তো একটা সাইডে দাঁড়িয়ে থাকতো কে না, ক্লাউড উড গো অ্যারাউন্ড দি আদার সাইড অফ দি আইল্যান্ড, আইল্যান্ডের একটা প্রান্তে চলে যেত, একটা দিকে, অ্যান্ড উই উড প্লে শিপওয়েকড ম্যারিনার সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস। হ্যাঁ, ব্যাপারটা কি খুব ইন্টারেস্টিং। বলছে যে আমরা এই ঘুড়ি নিয়ে কি একটা খেলা খেলতাম, কি না, শিপওয়েকড ম্যারিনার্স। হ্যাঁ, শিপওয়েকড ম্যারিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস। তো দেখো, শিপওয়েকড এই শব্দটার অর্থ কি না, যারা জাহাজ ডুবি, জাহাজ ডুবি, জাহাজ ডুবি বলতে কি না, যারা শিপওয়েকড ম্যারিনার্স আর দোজ হু সামহাউ ওয়্যার saved in spite of being, in spite of having a shipwreck। তাহলে জাহাজ ডুবির ফলেও যে সমস্ত ম্যারিনার বা নাবিকরা বেঁচে যায় তাদেরকে শিপওয়েক ম্যারিনার্স বলা হয়। তো এখানে অ্যাকচুয়ালি তারা মানে যে খেলাটা খেলতো, যে ঘুড়ি দিয়ে তারা সিগন্যাল করতো, দেখিয়ে দিত যে এইদিকে একটা আইল্যান্ড আছে, তারা অনেক দূর পর্যন্ত ঘুড়িটা ছেড়ে দিত। হ্যাঁ, এবং সে কী করতো না, যেন শিপওয়েক ম্যারিনারদেরকে তারা সিগন্যাল দিত, তারা একটা যেন বার্তা দিত যে তোমরা এই ঘুড়ির মানে ঘুড়িটা তাদেরকে যেন একটা ইন্ডিকেটর হিসাবে কাজ করছে। They used to provide some indication to the shipwrecked mariners signaling to each other with kites। অ্যাকচুয়ালি তারা তাদের নিজেদের সাথেই খেলাটা করতো, they used to play with each other। এবং সেটা কি না, তারা যেন একদিক থেকে আরেক দিকে মানে যেভাবে একজন ম্যারিনার কি খোঁজে, একটা 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 ভূমি খোঁজে, একটা বিচ খোঁজে, সো দ্যাট দ্য ম্যারিনার গেটস রেস্কিউড, সেরকমভাবে তারা কি করতো, ওই ঘুড়িটা দিয়ে মানে ঘুড়িটা ওড়ানোর মধ্য দিয়ে তারা কি করতো না, একে অপরকে যেন মানে শিপওয়েক ম্যারিনারদের মতো তারা যেন সিগন্যাল দেখাতো যে এইদিকে রয়েছে কি না, এইদিকে তোমার ল্যান্ড রয়েছে, এইদিকে চলে আসো, এইভাবে আর কি ব্যাপারটা। We had a kite that was big and covered with lovely red paper. We had a kite, আমাদের একটা ঘুড়ি ছিল, একটা স্পেশাল ঘুড়ির কথাই কিন্তু বলছে। So this is about the special kite which is the runaway kite. We had a kite that was big and covered with lovely red paper। তাহলে পুরো ঘুড়িটা ঢাকা ছিল লাল, সুন্দর একটা লাল কাগজে। তো তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে কী রঙের ঘুড়ি ছিল, what was the color of the kite, definitely you can say that the kite was red in color, এবং সেটা বড় ছিল। we pasted, আমরা ছিটিয়ে দিয়েছিলাম বা আটকে দিয়েছিলাম গোল্ড পিনজেল স্টার্স। গোল্ড বলতে এখানে কিন্তু সোনার তৈরি নয়, সোনালি দেখতে। গোল্ড পিনজেল স্টার্স বলতে চকচকে শাইনি একটা মানে ম্যাটেরিয়াল, এটা ওই মানে চকচকে পদার্থ যেটা গোল্ডেন কালার। দেখবে আমরা এখন তো এই ধরনের ব্যবহার অনেক বেশি, বিভিন্ন ওকেজনে বিভিন্ন কিছু সেলিব্রেট করতে আমরা কিন্তু এই ধরনের চকচকে যে মেটেরিয়াল এগুলো ব্যবহার করি। তো তারা কি করেছিল, সেই ধরনের গোল্ড পিনজেল স্টার যেগুলো দেখতে স্টারের মতো ছিল, চকচক করছিল গোল্ডেন কালার, সেগুলোকে ছিটিয়ে দিয়েছিল অল ওভার ইট, পুরো ঘুড়িটাকে। অর্থাৎ ঘুড়িটা যেহেতু তাদের কাছে খুব স্পেশাল ছিল, অ্যাজ দ্য কাইট ওয়াজ ভেরি স্পেশাল, এই কারণে নয় যে তারা জানতো এই ঘুড়িটা তাদের যে আত্মীয়দেরকে ফিরিয়ে দেবে, এই জন্য না, বিকজ ইট ওয়াজ সো বিগ অ্যান্ড ইট ওয়াজ কালারফুল, তাই জন্য এই ঘুড়িটা তাদের কাছে স্পেশাল ছিল। এবং তার জন্য সেই ঘুড়িটাকে ইন অর্ডার টু ডেকোরেট দ্য কাইট, হোয়াট ডিড দে ডু, দে পেস্টেড গোল্ড টিনজেল স্টার্স অল ওভার ইট। তাহলে তারার মতো করে কেটে ওই গোল্ড কালারের যে শাইনি মেটেরিয়ালগুলোকে ছিটিয়ে দিয়েছিল, অ্যান্ড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, এবং নিজেদের নামও লিখে দিয়েছিল, ক্লড লিটি অ্যান্ড ফিলিপ্পা লিটি, এবং তাদের অ্যাড্রেসটা বিগ হাফ মুন লাইট হাউস। ঠিক আছে। ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড। গ্র্যান্ড উইন্ড বলতে ঝোড়ো হাওয়া বইছে, একদিন হঠাৎ ঝোড়ো হাওয়া বইছে ফর কাইট ফ্লাইং, এবং দ্যাট ওয়াজ সো ফেভারেবল for that was very favorable for flying kites। মানে according to the narrator, the wind was so heavy, the wind was so the wind was blowing so fast, বা বলতে পারো যে বাতাসটা এতটাই ভালো দিচ্ছিল যে সেটা ঘুড়ি ওড়ানোর জন্য একদম আদর্শ মানে বাতাস ছিল। আই এম নট শিওর, আমি নিশ্চিত নই হাউ ইট হ্যাপেন, কীভাবে এটা হয়েছিল, বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দি কাইট ফ্রম দি হাউস, যখন আমি ঘুড়িটা
বাড়ি থেকে নিয়ে আসছিলাম, এখানে হাউস বলতে তারা যেখানে থাকে লাইট হাউসটা, হ্যাঁ সেই লাইট হাউসের কথাই বলছে হয়তো। As I was bringing the kite from the house, I tripped and fell over the rocks. My elbow went clear through the kite, making a big hole. তাহলে মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দি কাইট, তাহলে আমার এলবো বলতে কনুইটা বলছে আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, যখন আমি ঘুড়িটা নিয়ে আসছিলাম উড়ানোর জন্য হঠাৎ করে আমি ট্রিপ করি মানে হোঁচট খাই, এবং ওই ছোটো ছোটো যে টিলা রয়েছে ওখানে সেখানে আমি হোঁচট খেয়ে পড়ে যাই। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দি কাইট। সো ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। অ্যান্ড ন্যারেটার এমনভাবে পড়ে যায় দ্যাট হার এলবো, তার কনুইটা পুরো ঘুড়ির মধ্যে মানে ঘুড়িটা এক কথায় ছিঁড়ে যায়। দ্য কাইট ওয়াজ টর্ন মেকিং আ বিগ হোল, এবং হঠাৎ করে ঘুড়িতে একটা বড় ছিদ্র তৈরি হয়েছে। এবার আমরা যারা ঘুড়ি সম্পর্কে আমাদের আইডিয়া আছে আমরা জানি দ্যাট ইফ দের ইজ এ হোল ইন দি কাইট ইট কান্ট বি ফ্লোন, ইট কান্ট বি ফ্লোন। So now it's time that they should repair the kite, otherwise the kite cannot be flown. So let's see what happens. We had to hurry to fix the kite. তাহলে আমাদের দ্রুত ঘড়িটাকে ঠিক করতে হবে। if we wanted to send it up, যদি আমরা এটাকে উপরে পাঠাতে চাই বা ওড়াতে চাই before the wind fell, যদি বাতাস মানে বন্ধ হয়ে যাওয়া বা বাতাসটা যেই যে দ্রুত গতিতে বাতাস বইছে এটা কমে যাওয়ার আগে যদি আমরা এটাকে পাঠাতে চাই উপরে, দেন উই মাস্ট হারি, আমাদের দ্রুত এই ঘড়িটাকে ফিক্স করতে হবে, ঠিক করতে হবে, রিপেয়ার করতে হবে। উই রাস্ট, আমরা ছুটে গেলাম ইনটু দি লাইট হাউস, ওই লাইট হাউসের ভেতরে ছুটে গেলাম টু গেট সাম পেপার, কিছু কাগজ নিয়ে আসার জন্য, সো দ্যাট উই ক্যান রিপেয়ার দি কাইট উইথ দি পেপার। We knew there was no more red paper, but unfortunately they didn't have any more red paper. দেখো রেড পেপার দিয়ে ঘড়িটা বানানো, if they could repair the kite with the red paper তাহলে সেটা অনেকটাই ভালো লাগতো, but unfortunately they don't have any red paper. We took the first thing that came handy. We took the first thing, যেহেতু তারা দ্রুততার মধ্যে ছিল তাই প্রথমেই যেটা হাতের কাছে এলো, কেম হ্যান্ডি বলতে ভালো করে মনে রাখো নিয়ার দি হ্যান্ড, হাতের কাছে যেটা দ্রুত তারা পেল তারা সেটা কিন্তু নিয়ে নিল। অ্যান্ড ওল্ড লেটার, এবং সেটা কি একটা পুরনো চিঠি, লাইং অন দি বুককেস ইন দি সিটিং রুম, তাহলে বসার যে ঘর সেই বুককেস মানে সিটিং রুমের বুককেস বলতে বইয়ের যে বলতে পারো বুক সেলফ যেটা, সেখানে একটা পুরনো চিঠি পড়েছিল সেটাই তারা নিয়ে নিল যাতে ঘড়িটা চেটানো যেতে পারে। উই প্যাচ দি কাইট আপ উইথ এ লেটার, ওই ঘড়িটা কী দিয়ে চিটিয়ে দিল, ওই লেটারটা দিয়ে। এ সিট অন ইচ সাইড, প্রত্যেক দিকে একটা করে, তাহলে ঘড়ির এই দিকে একবার চিটিয়ে দিল ওই দিকে একবার। অ্যান্ড ড্রাইড ইট বাই দি ফায়ার, এবং সেটাকে শুকিয়ে দিল কী দিয়ে না আগুন দিয়ে কোনোভাবে। উই স্টার্টেড আউট, এবার আমরা আবার শুরু করলাম। and up went the kite like a bird. It's a very nice comparison where the kite has been compared to a bird. আমরা দেখেছি একটা পাখি আস্তে আস্তে নিচে থেকে ওপরের দিকে যেভাবে উঠে যায় সোর করে, আমরা হয়তো এর আগে সিগাল কীভাবে সোর করে আমরা পড়েছি হিজ ফার্স্ট ফ্লাইট বলে যে গল্পটা পড়েছিলাম লাস্ট ক্লাসে। তো সেই একই রকমভাবে এখানে একটা ঘড়িকে কার সাথে তুলনা করছে না পাখির সাথে, এবং বলছে যে উই স্টার্টেড আউট, আমরা যেই শুরু করলাম, অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, ঘড়িটা যেন পাখির মতো আকাশে উড়তে লাগলো। দি উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, দারুণ বাতাস, গ্লোরিয়াস বলতেও কিন্তু এখানে বেশ ঝোড়ো হবার কথা বলছে। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোর, এবং সোর বলতে ওপরের দিকে গ্র্যাজুয়ালি, ওপরের দিকে ওঠা, টু রাইজ গ্র্যাজুয়ালি আপওয়ার্ডস, এবং সোর করতে লাগলো, ওপর দিকে উঠতে লাগলো ঘড়িটা। অল এট ওয়ান্স, কিন্তু হঠাৎ করে অল এট ওয়ান্স মানে সাডেনলি, হোয়াট হ্যাপেন, স্ন্যাপ, স্ন্যাপ মানে একটা বিচ্ছিন্ন হওয়া, হ্যাঁ একটা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা বলছে। কার থেকে কী বিচ্ছিন্ন হচ্ছে, স্ন্যাপ করা মানে এখানে ছিঁড়ে যাওয়ার কথা বলছে। তাহলে যে দড়ি যে স্ট্রিংটা ছিল সেই স্ট্রিংটা কিন্তু সাডেনলি স্ন্যাপড হয়ে গেল, বিকজ দ্য উইন্ড ওয়াজ ভেরি কী বলতে পারি গ্র্যান্ড, দ্য উইন্ড ওয়াজ ভেরি গ্র্যান্ড, এবং বাতাস যেহেতু ভীষণ পরিমাণে জোরে বইছিল তাই ঘুড়ির সাথে তার সুতোটা কিন্তু আলাদা হয়ে গেল।
অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড, তাহলে হাতে রয়ে গেল ক্লড, তাহলে ঘুড়িটা ওড়াচ্ছিল কে? ক্লড, তাই তার হাতে সুতোটা পড়ে রয়ে গেল, কর্ডটা, লুকিং ফুলিশ, এবং তাকে যেন বোকার মতো দেখাচ্ছিল। কেন? কারণ সে বুঝতে পারেনি হঠাৎ করে হাউ দ্য বিগ কাইট গট সেপারেটেড ফ্রম দি কর্ড, or how the kite snapped, the kite was snapped from the cord। তাহলে কর্ডটা তার হাতে রয়ে গেল এবং ঘড়িটা কিন্তু মানে সুতো থেকে বিচ্ছিন্ন হয়ে চলে গেল। আমি যেটা বলেছিলাম তোমাদেরকে, এই যে টাইটেলটা রান অ্যাওয়ে কখন হয় না, রান অ্যাওয়ে মানে হচ্ছে যেটাকে কন্ট্রোল করা যায় না, আমাদের নিয়ন্ত্রণের বাইরে, বেলাগাম। তাহলে বুঝতে পারছো যে একটা ঘড়ি কখন বেলাগাম হয়ে যায়। তাহলে ক্লড বা ন্যারেটার এদের এই যে বিগ রেড কাইট, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হাউ ইট গট রান অ্যাওয়ে, কীভাবে সেটা বেলাগাম হয়ে গেছিলো। বিকজ দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, দ্য কাইট ওয়াজ বিগ, অ্যান্ড মেবি দ্য কর্ড ওয়াজ নট সো স্ট্রং আর স্টাউট, যেহেতু কর্ডটাও হয়তো অতটা স্ট্রং ছিল না। যাই হোক, সমস্ত যে বিষয়গুলো কম্বাইন্ডলি মেড ইট পসিবল। হোয়াট, কি পসিবল করেছিল এই পুরো যে কম্বিনেশনটা? ইট মেড দি ভেরি ম্যাটার পসিবল দ্যাট দ্য কাইট ওয়াজ রান অ্যাওয়ে, দ্য কাইট বিকেম রান অ্যাওয়ে, আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দি মেইনল্যান্ড। তাহলে তাদের ঘুড়িটা এত জোর বাতাস দিচ্ছিল বা এত জোরে বাতাস বইছিল যে সেটা কিন্তু কি বলবো, বিগ হাফ মুন আইল্যান্ডের মধ্যে সীমাবদ্ধ রইল না, অ্যান্ড ইট ফ্লিউ উইথ দি উইন্ড আপ টু দি মেইনল্যান্ড পর্যন্ত কিন্তু চলে গেল। তো দেখো, এখান পর্যন্ত আমরা দেখলাম কি দ্য সোর্স অফ দি কাইট, ঘুড়ির উৎসটা কোথায় ছিল, কিভাবে তারা ঘুড়ির প্রতি এতটা ক্রেজি হয়ে গিয়েছিল, কিভাবে ঘুড়িটা ওড়াতে ওড়াতে সাডেনলি ইট গট স্ন্যাপড, এবং কিভাবে এই ঘুড়িটা বেলাগাম হয়ে একটা অন্য প্রান্তে, একদম অনেকটা দূরে একটা অন্য স্থানে ঘুড়িটা চলে গেল। তাহলে আমরা এখান পর্যন্ত ঘুড়িটা সম্পর্কে অনেকটা অংশই পড়লাম। পরের যে ইউনিট রয়েছে সেই ইউনিটে আমরা দেখব কিভাবে ঘুড়িটা ওই যে হারিয়ে যাওয়া তাদের আত্মীয় পরিজন তাদেরকে ফিরিয়ে আনায় সাহায্য করছে, সেটা আমরা নেক্সট ইউনিটে দেখব। থ্যাংক ইউ।